প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি ইনসেপ্টা স্বাস্থ্য সমাচার অনুষ্ঠানে। এই অনুষ্ঠানটি আয়োজন করেছে দ্য চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। আমরা এই অনুষ্ঠানে রোগ এবং রোগের চিকিৎসা নিয়ে আলোচনা করে থাকি এবং আমাদের সাথে থাকেন দেশবরেণ্য চিকিৎসকবৃন্দ। তেমনি আজকে আমাদের মাঝে আছেন বিশিষ্ট বক্ষব্যাধি বিশেষজ্ঞ, দ্য চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি এবং দ্য ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সম্মানিত মহাসচিব ডাক্তার জহিরুল ইসলাম শাকিল স্যার। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে শীতকালীন রোগ। স্যার, প্রথমে আমরা আলোচনায় চলে যাই। শীতকালে কি কি রোগের প্রবণতা বেড়ে যায়? শীতকাল যদিও খুব একটি সুন্দর ঋতু, কিন্তু যারা শ্বাসকষ্টের আক্রান্ত রোগী, বক্ষব্যাধির রোগী, তাদের জন্য শীতকালটা একটা আতঙ্কের নাম। কারণ এই সময় দেখা যায় যে শ্বাসকষ্ট বেড়ে যায়, কাশি বেড়ে যায়, যাদের হাঁপানি থাকে তাদের হাঁপানি বেড়ে যায়। আর একটি রোগ আছে সিওপিডি, দীর্ঘ বয়স্কজনিত শ্বাসকষ্ট, সেটার প্রকোপ বেড়ে যায়, শিশুরা আক্রান্ত হয়। এছাড়া অন্যান্য যে রোগগুলো আছে, ব্রঙ্কাইটিস সহ অন্যান্য, নিউমোনিয়া, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, সেই রোগের জন্য শ্বাসকষ্টগুলো বেড়ে যায়। এর অনেকগুলো কারণ আছে। আমরা জানি যে শীতকালে শুষ্ক বাতাস থাকে, কুয়াশা থাকে, শীতল বাতাস, এই সবগুলোই এই শ্বাসকষ্ট রোগজনিত যেগুলো আছে এগুলোর জন্য একটি ট্রিগারিং ফ্যাক্টর। ট্রিগারিং ফ্যাক্টর মানে এইগুলোর জন্য শ্বাসকষ্ট বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। ভাইরাল ইনফেকশন বেশি হয়, ইনফ্লুয়েঞ্জা বেশি হয়, এতেও তাদের জন্য সেকেন্ডারি ইনফেকশনের মাধ্যমে তাদের রোগগুলা বেড়ে যায়। আর শিশু যারা আছে তাদের তো আরও সাবধানে রাখতে হয়, কারণ তারা অ্যাটোপিক অ্যালার্জি যেগুলা, রেনু, তারপরে বাচ্চারা ঠান্ডার মধ্যে প্রস্রাব করেন, তারপরে ঠান্ডা বাতাস, অন্যান্য কারণগুলোতে তাদের শ্বাসকষ্টগুলো বেড়ে যায় এবং বাচ্চাদের নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা বেশি থাকে শীতকালে। এই জন্যে তাদেরও বেড়ে যায়। এবং বিশেষ করে বয়স্ক লোক যারা, তারা তো এমনিই তো শ্বাসকষ্টের জন্য তারা আক্রান্ত হয়ে থাকে। শীতকালে তারা ইমিউনিটি কমে যায়, তারা দুর্বল থাকে, যার জন্য তারা খুব অসুবিধায় পড়ে। এবং বয়স্ক জন, বিশেষ করে সিওপিডি যেটা, তাদের অ্যাকিউট এক্সাজারবেশন বেশি হয় শীতকালে। আমরা তো সাধারণত জানি কমন কোল্ড যেটাকে বলে, সাধারণ সর্দি কাশি। কখন আমরা বুঝবো যে এই সাধারণ সর্দি কাশি মারাত্মক রূপ অর্থাৎ নিউমোনিয়ার দিকে টার্ন নিচ্ছে? কখন আমরা রোগীকে হাসপাতালে আসতে বলবো? নিউমোনিয়া হলো একটি ইনফেকশনজনিত ব্যাকটেরিয়া, ভাইরাস, অন্যান্য কারণের রোগ। সেটা হলে কাশি হবে, শ্বাসকষ্ট হবে, বুকে ব্যথা হবে, আর একটা জিনিস হলো জ্বর হবে। অনেক সময় নিউমোনিয়ার জন্য প্লুরাইটিস বলে আমরা, বুকের ব্যথা হতে পারে, প্রচণ্ড ব্যথা হতে পারে, শ্বাস নিতে কষ্ট হতে পারে, কথা বলতে গেলে কাশি হবে। এবং যদি জ্বর থাকে ধরে নিতে হবে যে তার নিউমোনিয়া হওয়ার সম্ভাবনাই বেশি। অনেক রোগী আপনি যাদের কথা বললেন যে সিওপিডি, অ্যাজমা রোগীরা অনেক বেশি ঝুঁকিতে থাকে এই শীতকালে। কিন্তু অ্যাজমা বা সিওপিডির যে প্রধান চিকিৎসা ইনহেলার নিতে ব্যবহার করতে আসলে রোগীদের অনেক ক্ষেত্রে অনীহা দেখা দেয়। এ ব্যাপারে আপনি কি পরামর্শ দেবেন? এটা আসলে একটা ভুল ধারণা। আমরা আসলে চিকিৎসার যেই পদ্ধতি সেটা সম্পর্কে আমরা জানি না। আর আরেকটা জিনিস হলো যে মানুষের মুখের ওষুধটা নিতে সবচেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করে। আদার যে কোনো চিকিৎসা নিতে গেলেই মানুষ প্রথমে একটু চিন্তা করে। একজন মানুষকে যখন আপনি ইঞ্জেকশন দেন তখনও কিন্তু সে চিন্তা করে এটা হয়তো অনেক বড় চিকিৎসা চলে গেছে। তো এরকম ইনহেলার মনে করে যেন এটা একটা শেষ চিকিৎসা। কিন্তু অ্যাজমার চিকিৎসার ইনহেলার হইল প্রথম একদম প্রথম যে আমরা বর্তমান যে প্রোটোকল আছে সেটার স্টেপ 1-এ প্রথম ইনহেলার বলা হয়। এবং সেটা কয়েক ধরনের ইনহেলার আছে। সেটা একটা হলো ব্রঙ্কোডাইলেটর আছে, স্টেরয়েড আছে, আদার্স লং অ্যাক্টিভ ব্রঙ্কোডাইলেটর, সেটা পর্যায়ক্রমে দেওয়া হয়। সুতরাং ইনহেলার একদম প্রাথমিক ধাপে যখন একজনের শ্বাসকষ্ট হয় যখন শ্বাসকষ্ট তখন ইউজ করা হয়। পরের ধাপে ইনহেলারটা দেওয়া হয় প্রিভেন্ট করার জন্য, প্রোটেক্ট করার জন্য। ওইটা যদি রেগুলার নেওয়া হয় তাহলে সে ভালো থাকবে, তখন তার মুখের ওষুধ লাগবে না। আর সবাই যেটা মুখের ওষুধ যেটা পছন্দ করে সেটা হলো যে আমরা থার্ড অথবা ফোর্থ স্টেজ আমরা মুখের ওষুধগুলো ইউজ করি। এবং এটি হলো অনেকটা সরাসরি শ্বাসনালীতে কাজ করে।
এটার সাইড এফেক্ট কম, সরাসরি কাজ করে এবং দ্রুত কাজ করে। সুতরাং যদি রেগুলার যদি ইনহেলার নেওয়া হয়, অ্যাকিউট এক্সারবেশন বলে খারাপ হওয়ার সম্ভাবনা সেটা কম থাকে এবং সাইড এফেক্টও অনেক কম হয়। আরেকটি বিষয় স্যার, আপনি যেটা বললেন যে শীতকালে ভাইরাল ইনফেকশনের প্রবণতা অনেক বেড়ে যায়, তো যে কারণে রোগীরা শ্বাসকষ্ট, কাশি নিয়ে আমাদের কাছে আসেন। তো ভাইরাল নিউমোনিয়া বা ভাইরাল ইনফেকশন, এগুলোতে তো অ্যান্টিবায়োটিকের ভূমিকা আমরা জানি তেমন নেই, কিন্তু আমরা কিন্তু সাধারণ শ্বাসকষ্ট, ঠান্ডা, কাশি লাগলেই পাশের ডিসপেন্সারি থেকে অ্যান্টিবায়োটিক সংগ্রহ করছি এবং খাচ্ছি এবং কোর্সও কমপ্লিট করছি না। এইটার মূল্যায়ন আপনি কিভাবে করবেন? যত্রতত্র যে কোনো ফার্মেসি থেকে ওষুধ, বিশেষ করে অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে কোর্স কমপ্লিট না করলে একই ওষুধ বারবার খেলে যেটা হয়, সেই ওষুধের কার্যকারিতা কমে যায় এবং যেই ব্যাকটেরিয়া দ্বারা হয় সেই ব্যাকটেরিয়াটা তার আকৃতি এবং তার ওই ওষুধের বিরুদ্ধে কার্যক্ষমতার জন্য সে প্রতিরোধ গড়ে তোলে এবং পরবর্তীতে যদি হয় অথবা ওই ব্যাকটেরিয়া যদি অন্যকে আক্রান্ত হয় তখন ওই নর্মাল ওষুধগুলো আর কার্যকরী হয় না। রোগীরা যেটা করছে সাধারণত যে ভাইরাল ফ্লুতেও তারা অ্যান্টিবায়োটিক খাচ্ছে, আদৌ কি সেই ভাইরাল ফ্লুর জন্য সেই অ্যান্টিবায়োটিক কার্যকর? এটা অবশ্যই না, কারণ ভাইরাসের জন্য অ্যান্টিবায়োটিকের কার্যকারিতার রুল খুব কম। প্রাথমিক লক্ষণ অনুযায়ী যখন ভাইরাল সন্দেহ করা হয় বা ডায়াগনোসিস হয়, তখন অ্যান্টিভাইরাল দিতে হবে অথবা তার কনজারভেটিভ ম্যানেজমেন্ট দিতে হবে এবং সাথে যদি নিউমোনিয়া হয় সেখানে যদি ব্যাকটেরিয়াল ইনফেকশন পাওয়া যায় পরীক্ষা করে অ্যান্টিবায়োটিকটা দিতে হবে এবং সেখানে পরিস্থিতি গুরুতর অনুযায়ী যদি অল্প ইনফেকশন হয় তাহলে মুখে দেওয়া যায়, যদি গুরুতর ইনফেকশন হয় তাহলে ইন্ট্রাভেনাস মানে ইঞ্জেকশনের মাধ্যমে সেই অ্যান্টিবায়োটিকগুলো শরীরে প্রয়োগ করতে হবে। যেই সকল রোগী অ্যাজমা, সিওপিডি, তাদের শীতকালে যেহেতু শ্বাসকষ্ট বেড়ে যায়, তাদের শীত পূর্ব কি কোনো প্রস্তুতির ব্যাপারে আপনি কোনো পরামর্শ দিবেন যে তাদের শীতের আগে কোনো প্রস্তুতির বিষয় আছে কিনা? হ্যাঁ, অবশ্যই। প্রথম কথা হলো অ্যাজমা রোগী বা সিওপিডি রোগীকে অবশ্যই নিয়মিত ওষুধ নিতে হবে, ইনহেলার থেকে অন্যান্য ওষুধগুলো নিতে হবে। ট্রিগারিং ফ্যাক্টর যেগুলো আছে সেগুলো থেকে সাবধানে থাকতে হবে এবং তার জীবনযাত্রার মানটা এবং জীবনযাত্রার নিয়ন্ত্রণটা করতে হবে। শীতকালে যেহেতু ট্রিগারিং ফ্যাক্টরগুলো বেশি থাকে, শীতের পরিবেশ, শীতকালে ধুলাবালি বেশি, বিশেষ করে বাংলাদেশের পার্সপেক্টিভে পরাগায়ন, শুষ্ক বাতাস, কুয়াশা, ঠান্ডা বাতাস, এগুলা শ্বাসকষ্ট এবং সিওপিডিকে বেড়ে যায়। সুতরাং এগুলো থেকে দূরে থাকতে হবে। শীতকালে ঘরবাড়ির ড্যাম থাকে, মাইটস বেশি থাকে, তারপরে মোল্ড বেশি থাকে, সেগুলো থেকে সাবধানে থাকার জন্য তার যে বাসায় থাকবে তার বিছানা কদিন পরে পরে পরিষ্কার করতে হবে, রোদ্রে দিতে হবে এবং রুম যাতে এরিয়েশন মানে বাতাস এবং রৌদ্র ঢুকে সেটার জন্য ব্যবস্থা নিতে হবে। সাথে ভাইরাল ইনফেকশন হলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে। বয়স্ক মানুষ যারা, তাদের শীতের আগে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন অবশ্যই দেওয়া উচিত, যেটা প্রতি বৎসর দেওয়া হয়। যেই রুমে থাকে সেই রুমটা যেন গরম থাকে সেটা করতে হবে। উলেন, শীতকালে আমরা শীতের কাপড় চোপড় ব্যবহার করি, সেখানে যেন উলেন কাপড় চোপড়, তারপরে পশম জাতীয় কাপড়গুলো সেগুলো থেকে দূরে থাকতে হবে। বাসায় যদি কার্পেট থাকে, বাসায় যদি গৃহপালিত পশু থাকে সেগুলো থেকে দূরে থাকতে হবে। আর যখন আবহাওয়ার তারতম্য হয়, কারণ বাংলাদেশে বা শীতকালে দেখা যায় যে একদিন গরম থাকে, সন্ধ্যার সময় কুয়াশা থাকে, রাতে ঠান্ডা থাকে, এই সময় থেকে তাকে অবশ্যই সাবধানতা চলাচল করতে হবে। যদি ইমার্জেন্সি বেরো হতে হয় তাহলে তাকে গরম কাপড়, মুখ ঢেকে, ঠান্ডা বাতাস যাতে না হয়, মাস্ক ইউজ করে, দিনের বেলা যখন বাইরে যাবে ধুলাবালি আছে এই জন্য অবশ্যই তাকে মাস্ক ইউজ করে তাকে চলাফেরা করতে হবে। বাংলাদেশের বায়ু দূষণ মাত্রা অনেক বেশি এবং শীতকালে বায়ুর মধ্যে ধুলাবালি এবং ফাইন পার্টিকেলস, যেটা শ্বাসকষ্টের জন্য অন্যতম কারণ, সেটা অনেক বেশি থাকে। শীতকালে বাংলাদেশের ইটের ভাটার একটা বিরাট প্রভাব আছে, কারণ বাংলাদেশে বর্ষাপ্রবণ এলাকায়, যার জন্যে বর্ষাকালে অনেক নিচু জমিতে ইট ভাটাগুলো হয়, কিন্তু শীতকালে দেখা যাবে যে আপনি রাস্তা দিয়ে গেলে দেখবেন যে রাস্তার দুই পাশে ইটের ভাটা এবং সেখানে ধোঁয়া উঠতেছে, সেটা একটা বিরাট জিনিস। শীতকালে যেটা হয়, আমাদের দেশের পাতা পড়ে, সেই পাতাগুলা মানে পুরানো হয়, সেটা কিন্তু একটা এনভায়রনমেন্টের কিন্তু একটা বিরাট জিনিস।
তারপরে ইন্ডাস্ট্রিতে কাজ হয়, সেইগুলা বড় জিনিস। তারপরে আছে নগরায়নের জন্যে রাস্তার গাড়ি, এবং সবচেয়ে বড় কথা হইলো যে বর্ষাকালে বৃষ্টি হয়, তখন ধুলাবালিগুলা বৃষ্টির জন্য পড়ে যায়, কিন্তু শীতকালে সেই বৃষ্টিটা হয় না, যার জন্য সবসময় ধুলাবালিটা বাতাসের মধ্যে থাকে, ফাইন পার্টিকেলস। এই জন্য বায়ু দূষণটা বাংলাদেশে বেশি হয়, এনভায়রনমেন্ট পলিউশন যেটা সেটা খুব বেশি হয়, যার জন্যে শীতকালের এই এনভায়রনমেন্টের জন্য কিন্তু শ্বাসকষ্ট হওয়ার প্রবণতাটা খুব বেশি। এই জন্য আপনি যেটা আমাদেরকে বলছিলেন অবশ্যই যে, সাবধানে থাকতে হবে। এবং অনেকে আছেন ডায়াবেটিস, কিডনি ডিজিজের রোগী, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও বেশ কম, তো তাদের ক্ষেত্রে প্রতিষেধকের এখানে কোনো ভূমিকা আছে কি না? হ্যাঁ, অবশ্যই। কারণ প্রতিষেধকের মধ্যে আপনার সিওপিডি এটা প্রতিরোধমূলক রোগ, স্মোকিং, এনভায়রনমেন্ট, আদার কারণগুলোর জন্য হয়। স্মোকিং সিজেশন করলে সিওপিডি প্রথম থেকে অনেকের কমে যেতে পারে। আর যাদের সিওপিডি হয়ে যাবে তাদের অবশ্যই স্মোকিং বন্ধ করতে হবে। আদার্স যেগুলো বললাম, বাচ্চাদের অ্যালার্জি থেকে সাবধানে রাখতে হবে, অ্যালার্জি জাতীয় খাবারগুলো, রেনু, অ্যাটোপিক যেগুলোতে সেগুলোতে দিতে হবে। ভাইরাস ইনফেকশন থেকে প্রতিরোধ করার জন্য যতটুকু সম্ভব তাকে দিতে হবে। আর বয়স্ক জন যাদের আছে তাদেরকে চিকিৎসার পাশাপাশি অবশ্যই ইমিউনাইজেশন টিকা দিতে হবে। যে 3টা টিকা আছে, যে নিউমোনিয়া, তারপরে ইনফ্লুয়েঞ্জা, যে 3টা টিকা আছে সেটা তাকে অবশ্যই তাকে দিতে হবে। তাহলে তার প্রকোপও কমবে এবং তার মাত্রাটাও কমে যাবে। শীতকালে শ্বাসকষ্ট বেড়ে গেলে কিভাবে বুঝতে পারবো কোন সমস্যার জন্য তার শ্বাসকষ্টটা বেড়ে গেল? রোগ নির্ণয়ের ক্ষেত্রে কি কি পদ্ধতি আপনারা অনুসরণ করে থাকেন? যার অ্যাজমা আছে সে মোটামুটি জানে যে তার অ্যাজমার জন্য, যার সিওপিডি আছে সেও বুঝতে পারে যে তার কী কারণ আছে। এছাড়া অন্য যেগুলো আছে হার্টের জন্য হতে পারে, লিভারের জন্য হতে পারে, কিডনির জন্য হতে পারে, এটা সেটা জানে। নিউমোনিয়া হলে তো আমি আগেও বলেছি তার জ্বর হবে, তার কাশি হবে, বুকে ব্যথা হবে, শ্বাসকষ্ট হবে, সেটার জন্য তাকে। তবে যে কোনোর জন্যে হোক না কেন, যদি সে মনে করে যে সে তার স্বাভাবিক জীবন চালাতে পারছে না, সেটা শ্বাসকষ্টের জন্যে হোক অথবা তার অল্পতেই হাঁপায়ে যাচ্ছে, কাশি কমতেছে না, বুকে ব্যথা আছে এবং শ্বাসকষ্টের জন্য হাতের আঙ্গুল, জিহ্বা নীল হয়ে যাচ্ছে এবং তার মানে অক্সিজেনের অভাবে তার একটু ড্রাউজি, যেটা আমরা বলি, যে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে পরীক্ষা করে তাকে হসপিটালে বা চিকিৎসকের পরামর্শ নিতে হবে। যে সকল রোগীদের আমরা তীব্র নিউমোনিয়া নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করে, সেই সকল রোগীদের আইসিইউ সেবা বা এইচডিইউ সেবার ব্যাপারে আপনি যদি আপনার মূল্যায়ন বলতেন। তীব্র নিউমোনিয়া যদি ফুসফুস যদি বেশি আক্রান্ত হয়, তার অক্সিজেন স্যাচুরেশন কমে যায়, অক্সিজেন নেওয়ার ক্যাপাসিটি কমে যায় ফুসফুসের, তখন সেই অক্সিজেন মেনটেন করার জন্য আমাদের অক্সিজেন দিতে হয়। সেই অক্সিজেনগুলো আমরা কয়েকটা পদ্ধতিতে দিই। একটা হলো ক্যানুলা, যেটা কম দেওয়া যায়, তারপরে বেন্টিমাক্স। এরতেও যদি তার স্যাচুরেশন মেনটেন না হয় তখন যন্ত্রের মাধ্যমে অক্সিজেন দেওয়া হয় এবং সেটাই হলো ভেন্টিলেশন। এবং আরেকটা আছে বাইপাইপ, হ্যাঁ, সেটার মাধ্যমে দেওয়া যায় এবং সেই রোগীকে আমরা ভেন্টিলেশনে তখনই দিব, সেটা কিছু ক্রাইটেরিয়া আছে। সেই ক্রাইটেরিয়াগুলো যদি ফুলফিল করে এবং সেটা যদি ইন্ডিকেটিভ হয়, ভেন্টিলেশন দিলে বা বাইপাইপ দিলে রোগী উন্নতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে খারাপ হওয়ার থেকে। আমরা যে বিভিন্ন সময় দেখতে পাচ্ছি যে রিজার্ভ কিছু অ্যান্টিবায়োটিক আছে, সেগুলোও কিন্তু আমাদের রোগীবৃন্দ জেনে না জেনে গ্রহণ করছেন, ফলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স অনেকটাই বেড়ে যাচ্ছে। এই ক্ষেত্রে আপনার রোগীদের প্রতি কি পরামর্শ থাকবে? 1 নম্বর পরামর্শ হলো চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো অ্যান্টিবায়োটিক খাওয়া যাবে না। দ্বিতীয় হলো সরকারকে অবশ্যই অ্যান্টিবায়োটিক বিক্রির ব্যাপারে নিয়ন্ত্রণ করতে হবে এবং যত্রতত্র, বিশেষ করে ফার্মেসি থেকে অন্য জায়গায় যাতে অ্যান্টিবায়োটিক ব্যবহার না সেগুলোর জন্য সার্ভিলেন্স এবং তদন্ত করতে হবে। একজন চিকিৎসক হিসেবে বায়ু দূষণ যেহেতু আমাদের এই শ্বাসজনিত রোগের একটি বেশ বড় কারণ, আমরা চিকিৎসক হিসেবে কি ভূমিকা পালন করতে পারি এই বায়ু দূষণ রোধে? চিকিৎসক হিসেবে যেই রোগী আসবে তাকে তো অবশ্যই সাজেশন দেবে, অথবা আমরা আমাদের আশেপাশে আমাদের যেখানে সুযোগ থাকে বায়ু রোধের জন্য আমাদের কথা বলা উচিত।
কারণ এটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য, যারা আছে তাদের জন্য, এবং আমরা যারা বাস করতেছি সবার জন্য জনসচেতন বৃদ্ধি করতে হবে, নতুবা এতে সবাই আক্রান্ত হবে। আজকে যে রুগী আছে তারও আক্রান্ত হয়েছে, খারাপ হবে, অন্যরা যারা নাই তারাও আক্রান্ত হবে। সুতরাং সেই জন্য যা যা প্রয়োজন, যার অ্যাঙ্গেল থেকে সেই কাজগুলো করতে হবে। নগরায়ন, পাশাপাশি বনায়ন করতে হবে। যেসব কারণে বায়ু দূষণ হয় সেগুলোর থেকে দূরে থাকতে হবে। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হলে সেটা অবশ্যই বিজ্ঞান ভিত্তিক, এবং বায়ু দূষণের জন্য যেই প্রক্রিয়া সেগুলো মেনে চলতে হবে। এবং আমরা যেটা করি যত্রতত্র আগুন লাগানো, ইটের বাটা, এগুলোর ব্যাপারে নিয়ন্ত্রণ আনতে হবে এবং আমাদের সচেতন হতে হবে। সর্বোপরি আমাদের একটি শহরের জন্য, একটি দেশের জন্য যতটুকু বনায়ন দরকার ততটুকুই বনায়ন করতে হবে। করোনার সময় আমরা দেখেছি আমরা অনেক মাস্ক ব্যবহার করতাম এবং ওই সময়ে বেশ অন্যান্য রোগের প্রবণতা কিন্তু কমে গিয়েছিল। তো মাস্ক ব্যবহারের ক্ষেত্রে আপনি কোনো পরামর্শ দিবেন? মাস্কটা তো হলো আপনি বায়ু দূষণ যখন হয়ে যাবে সেটার থেকে প্রটেক্ট করার জন্য মাস্ক, কিন্তু আপনি যদি বায়ু দূষণে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে মাস্কের দরকার পড়বে না। কিন্তু অবশ্যই এখন যেহেতু বায়ু দূষণ আছে, এখন যে ধুলাবালি বেশি, সেখানে মাস্ক ইউজ করা সবার জন্যই চেষ্টা করা উচিত। একটা দায়িত্বের জায়গা থেকে যে প্রশ্নটি আপনাকে করব, আপনি যেহেতু বাংলাদেশের বক্ষব্যাধি বিষয়ক সর্বোচ্চ যে সংগঠন এবং সবচেয়ে পুরনো যে সংগঠন দি চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতির দায়িত্বে রয়েছেন, আপনার সংগঠন এই ধরনের রোগ প্রতিরোধে কি কি ভূমিকা পালন করছে? আমাদের সংগঠন এবং আমাদের এই ফিল্ডকে নিয়ে, বক্ষব্যাধি ফিল্ডকে নিয়ে কাজ করার জন্য যেটা দরকার, আমাদের যারা নতুন চিকিৎসক, বক্ষব্যাধি চিকিৎসক, তাদের প্রমোশন, তাদের কাজের পরিবেশ এবং বিভিন্ন জায়গায় কিভাবে তাদেরকে প্রোভাইড করা যায় সেটা নিয়ে আমরা চিন্তা করলাম। যার জন্য আমরা আমাদের প্রথম যে টার্গেট ছিল সেটা সারা বাংলাদেশের মেডিকেল কলেজগুলোতে আমরা সায়েন্টিফিক সেমিনারের মাধ্যমে আমাদের যারা বিভিন্ন বক্ষব্যাধি তাদের সাথে যোগাযোগ স্থাপন এবং অন্য সোসাইটি যারা আছে তাদের সাথে যোগাযোগ স্থাপন এবং বিভিন্ন মেডিকেল কলেজের পদসৃষ্টির ব্যাপারে আমরা অতীতেও কাজ করেছি, আগামীতেও কাজ করার আমরা সেটা চেষ্টা করেছি। জাতীয় বক্ষব্যাধি হাসপাতাল বাংলাদেশের একমাত্র, সেটাকে কিভাবে উন্নয়ন করা যায় আমরা সেই ব্যাপারে সহযোগিতা করছি এবং কাজ করতেছি। সর্বোপরি আমাদের পদোন্নতির একটা খুব বিরাট একটা বাধা ছিল। এবার সেটা আলহামদুলিল্লাহ সবার সহযোগিতায় আমাদের এবার যারা বক্ষব্যাধি পাশ করে অনেকটা হতাশায় ভুগছিল তাদের একটা বিরাট উন্নতির ব্যাপারে আমরা কাজ করেছি। বক্ষব্যাধির সাবজেক্টের কিছু কিছু একাডেমিক, কিছু কিছু চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে আমরা পদক্ষেপ নিয়েছি। সেটা কি, আমরা কিছু গাইডলাইন করার পদক্ষেপ নিয়েছি। সেটা হলো সরকারের একটি টিবি গাইডলাইন আছে, তারপরে সেটা অনেকটা অপ্রতুল। যারা আমাদের চিকিৎসক তাদের জন্য একটি ন্যাশনাল গাইডলাইন করার নিয়েছি। আমরা নিউমোনিয়ার একটা গাইডলাইন করার আমরা পদক্ষেপ নিয়েছি। এছাড়াও আমরা সিওপিডির একটা গাইডলাইন করার পদক্ষেপ নিয়েছি। সাথে আমরা যেটা আমাদের পুরানো যে ম্যাগাজিনগুলো ছিল, মানে বাৎসরিক যে ম্যাগাজিনগুলো, সেগুলো নিয়মিত করার পদক্ষেপ নিয়েছি। যেটা আপনারা জানেন যে পদোন্নতির ব্যাপারে, আমাদের রিসার্চের ব্যাপারে, আমাদের যে পেপার প্রেজেন্টেশন সেটা যাতে রেগুলার হয় সেটা আমরা স্বাস্থ্য বিষয়ক দিবসগুলো আমরা বুলেটিন প্রকাশ করতেছি এবং বিভিন্ন দিবসগুলো আমরা ভালোভাবে পালন করে আমরা বিশেষ করে আমরা আমাদের আলোচনায় আমরা যেটা বললাম যে সিওপিডি সহ অন্যান্য রোগগুলো মানে প্রতিরোধ করা যায়। প্রতিরোধ করতে হলে আপনার জনগণকে সচেতন করতে হবে, সেই সচেতনতামূলক কার্যক্রমে আমরা অংশগ্রহণ করছি। আর আরেকটা যেটা আমরা শুরু করেছি, এটা একটা আশাপ্রদ, যে চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা গবেষণামূলক কাজে আমরা হাত দিয়েছি আমাদের বক্ষব্যাধি হাসপাতাল সহ আমাদের যারা নতুন বক্ষব্যাধি বিশেষজ্ঞ তাদের নিয়ে, এবং আমরা মনে করি এটা আমাদের চেস্ট অ্যান্ড হার্টের একটি যুগান্তকারী শুভকামনা আপনাদের জন্য। দ্য চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন সামনে আরও এরকম ভবিষ্যতে এগিয়ে যাবে এবং উত্তরোত্তর আরও জনকল্যাণকর কাজে নিয়োজিত হবে। প্রিয় দর্শক, ইনসেপ্টা স্বাস্থ্য সমাচার অনুষ্ঠান আজ এ পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সবাইকে আগামী পর্বে অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।